আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপরির মতো সুন্দর। তার রূপের কাছে সব কিছুই হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হবার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটা নাকি মস্ত বড় ব্যবসা করে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটাও মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল আমি সেদিন জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটা অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখাই পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হৈ হৈ রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম আর নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকেই সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরব, বৌভাতে কি করব। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করেই বড় কাকি বলে উঠল, কি গো, অর্পার মা অর্পা তো ঘরে নেই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্র আসবে, আর এখন অর্পা আপুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতেই পারতেছিল না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনেও হয় না। থাকলে অবশ্য কেউ না কেউ তো জানতো। তবে আপু কোথায় গেল, এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিশ মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরেই পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া তো আর কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন, আমি দেখতে এতটাও ভালো না, তারা আমাকে মেনে নিবে বলে মনেও হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচন্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুকে শাড়ি বাড়ি গহনা পরে আমি কোণে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এই সবের পরিণতি। ভেতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছু ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বারণ করা হলো। পাত্রপক্ষের সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কোণে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হলে ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যেতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বা কি, যা হবার তা তো হয়েই গেছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ার জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পড়ি বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের পেতনি।
নিজের জন্যও বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এইভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়েই পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো ৮-১০টা মেয়ের মতো আর আমার স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভেতরটা হু হু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাবা, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে। তা না হলে অনন্যা এমন একটা ছেলেকে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে এ যে এইভাবে হেরে যাব বুঝতেই পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাত তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্নই জাগছে, অর্পা আপু কোথায় আছে? কোথায় গেল? কার সাথে গেল? এইসব ভেবে মনের ভেতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না। হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়ি দিয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। এ কি সর্বনাশ করেছে অরণ্য! একে তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপরে অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এইসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে ঘরে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এই ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এই ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরো কুঁকড়ে যেতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। ওপরে তাকলাম, মনে হচ্ছে ফ্যান আমার ওপরে পড়ে যাবে। সবকিছু উল্টো পাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরো নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো। কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নিচে নেমে গেছে, একটু কষ্ট করে খান, হাঁ করুন। কথাগুলো শোনার পরও আমি হাঁ করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হাঁ করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি না। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে
সকাল থেকে কিছুই খাননি, তাই প্রেশার কমে গেছে। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর খাওয়া কি আর গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক রাত খেতে না পারা মেয়ে, সারাদিনই কিছু না কিছু খেতে সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপাগপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুলতে লাগালাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কম ছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলো। আমি পানিটা নিয়ে নিঃশব্দে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন কিছু খেতে হবে, এটাই আমি জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপরে রেখে গেলেন। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা বলি। আমি নড়ে চড়ে বসে বললাম, না, আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বলল, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসারের কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা সরাসরি। আর না মানা একটা কারণও আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর এই কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো একটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানাতে হবে না। আমি নিজেও চাইনি এইভাবে আমার বিয়েটা হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতেও পারলো না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারোর জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো বিবাহযোগ্য মেয়ে ছিল না। তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে আমি পারলাম না। আমি জানি অর্পা আপু পুতুলের তুলনায় আমি কিছুই না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছুই করব না। সময়টাই একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময় সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসাবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেই বিষয়টা খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে তারপর জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনো দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা তাই বলে যাবেন না। দোষটা আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এইভাবে সব ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বা কি,
আমি কেন ওনার এই সব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসাবে আছি, আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে, জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চাই আমি তাই বলবো, আপনি না করার কে? হ্যাঁ, আপনাকে সেই অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু আপনি। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝেছেন? আপনি যেমন আমাকে তেমনই তো হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুল ঝুরি ফুটেছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব, আর আমি নিচে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে এসেই ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভুরুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হয়ে, মনে হচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা, ওকে রুম ছেড়ে যাব না, আমি নিচেই ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দেন। সবার আগে একবার ভেবে দেখবেন। আমিও মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূত মশাই। উনি ভুরুটা কুঁচকে বলল, ভূত মশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন, আপনি আপনি আমার নাম ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? সেটা নতুন করে বলার কিছুই না। আমি একটু নাছোড়বান্দা, এটা সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। দোহাই লাগে এবার চুপ হন, আমাকে ঘুমাতে দেন একটু। আমি দুই হাত দুটো দিয়ে মুখটা চেপে ইশারা করলাম ঘুমান। যাই হোক, সেদিনের মতো আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এমন ভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসতে বলতে শুরু করলো, কি হলো কি হলো, আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার সব কি তার ছিঁড়ে গেছে নাকি আপনার? মাথা তো আমার ঠিকই আছে, বলি কি, এভাবে কেউ নাক ডাকছেন, আমার 7 মাত্রা মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বলেন, দেখেন, এসব মজা আমার একদমই পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব খুশি করতেছেন তাই না? কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ, আমায় রেহাই দাও। আমি ভুরুটা কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছু করিনি। এত হতাশ হওয়ার মতো কিছুই হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এই বাসার কাউকে চিনি না। ভূত মশাই রাগ রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ারই দরকার নেই, ঘরে বসে থাকুন। উনি আরো কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলতেছে, অরণ্য, দরজাটা খোল, বউ নিয়ে নিচে বসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিয়ে দিলেন,
ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বলেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন। এটাই মাথায় রাখুন, বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে। ওনার কথাগুলো শুনলে যেন গাটা জ্বলে যায়, কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমিও বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছোড়বান্দা। বলবো না কে কে আছে, কি করবেন? আপনি একরোখা হলেও আমি আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। হুম, ওকে, বলতে হবে না। যান, ওয়াশরুমে যান। উনিও আমার এইভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পাটা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিল্লিয়ে বলেন, আপনার আপনি ইচ্ছে করে এমন করছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন, হ্যাঁ বলেন? আমি মুচকি মুচকি হেসে বললাম, কোথায়? আমি তো কিছুই করিনি। আপনি বলেননি তো শাস্তি পাচ্ছেন তাই। যদি এবার না বলেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই বলেন, আমার পরিবারে বাবা, ভাই আর আমি আর বড় বোন আছে। বাবা বিদেশে থাকে সব সময়, আর মা দেশে থাকে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করে কে? এটাও কি আপনার জানতে হবে? হ্যাঁ ভূতমশাই, জানতে হবে তো। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দেন। আপনিও রেডি হন, বসার রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভেতরটা কাঁপতে লাগলো। যতই হোক, উনি এখন আমার স্বামী হয়। কোনো মেয়েই হয়তো চাইবে না ডিভোর্সই হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূত মশাইকে জবাব দিলাম, আমি ওসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব। কে কি বললো তাতে আমার কিছুতেই যায় আসে না। ময়দা মেখে নিজের বাহিক্য সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নাই। আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছা করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওইভাবে নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটাকে গোছানো শুরু করলাম। আলমিরা থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। এতটুকু সম্ভব যতটুকু ময়দা মাখা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সবকিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার ওপর ওনার কাপড়গুলো দেখে বলেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? কেন, এসব আমি করেছি? আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরো চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলোর চাপের মতো একেবারে লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলো, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়ে। তাতে আপনার কি মশাই? উনি ভুরু কুঁচকে বললাম, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে থেকে হলো? কেন, স্বামীর ঘরেই তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়। আপনি একটু বেশিই বকেন। আর আপনাকে এই ড্রেসটা বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না। আমার কাছে এটা ভালো লেগেছে, তাই এটা বের করেছি। পরলে খুশি হব।
উনি এবার ভীষণ গম্ভীর একটা মোড় নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় আসে বলেন তো? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসছেন। লজ্জাও হওয়া উচিত আপনার। এ কথাটা শুনে বুকের ভেতর হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছা মতো পড়ে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূত মশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূত মশাই তুড়ি বাজাতে বাজাতে পড়লেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না, তেমন কিছু না। কি হয়েছে বলুন। আপনি আর কোনোদিনও আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝেছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটুপুটি খাচ্ছিলাম। লুটুপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ও হ্যালো, স্বামীর আলমারিতে হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়েই আমাকে বলেন, আপনি সত্যি পাগল, আপনার মাথার তার মনে হয় সব কটা ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই একটু ভুল বলে ফেলেছেন। উনি ওনার বিরক্তি মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো আপনার মাথার তার ঢিলা কি? আমার মাথার তার সবই ছেঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তির মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্তি মাখা মুখ নিয়েই বলেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানিটা একটু থামান। এবার বসার রুমে চলুন, একটু আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল টানতে টানতে বললাম, চলুন। এরপর দুজনে নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমন যেন করে তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল না? এমন একটা মেয়েকে কেউ বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবারও বেশ ধনী নাকি দেখে এই মেয়েকে বিয়ে করলো, আল্লাহই ভালো জানে। একের পর এক সব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাকেই দেখলো, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। আমার শাশুড়ি মা আমাকে এসে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করেই ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। বাহ, খুব সুন্দর নাম তো। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললেই আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না, আর এই বাড়ির নতুন তো তেমন কিছুই চিনতে পারিনি। চিনলে আমিই চলে যেতাম। মা কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী, এই কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে কেউ প্রথম আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছি না। তাই মাকে ধরে হু 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 করে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সবাই তো তোমার বাহিরের রূপটাই দেখেছে, কেউ তোমার ভেতরের রূপটা দেখেনি। তোমার ভেতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকেই রূপবতী বলতো। আমি যে তোমার ভেতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথেই এভাবে বিয়েটা হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই কথা বলা,
মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয়ে ঈর্ষান্বিত, তাই তোমার সুখে তার মন কাতর হয়ে বলেই তোমার নামে এতটা নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা, কাঁদছিস কেন এত? শোন, মা আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে তুমি, আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকবো না। প্রতিদিন বাবুর্চি রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট্ট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নিব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বলেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপচাপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূত মশাই আমার দিকে আলোর মতো চুপসানো মুখ নিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূত মশাইকে চোখ টিপ্পনি দিলাম। ভূত মশাই আমার চোখ টিপ্পনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূত মশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো। আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে কোনো অসুবিধা না হয়। চল, আমার সাথেই চল তাহলে। আমি মাকে নিয়ে ঘরে চলে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখ মা, অরণ্য বেশ সোজা সাপটা সহজ সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা, বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বলেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূত মশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূত মশাইয়ের কাছে গিয়ে জোরে হাসি দিলাম আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন কেন করেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন ফাঁসানোর ব্যাপারে। তো আপনি অনেক ওস্তাদ, মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে আমি যা ইচ্ছা তাই করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটা পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শোনেননি তো, তাই এমনটা হয়েছে। মাঝে মাঝে বইয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ কথাটা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছে করেই এমনটা করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবু মুখটা একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা আমি পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আমি আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক বেশি শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এই বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে। পরবেন কিন্তু? পরবো না। এই বলে উনি তাড়াহুড়ো করে রুমে গেলেন চলে। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরাই অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছি না। মনের ভেতর একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করেই আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পেরেছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছা পরবো, কারোর কথাই পরিনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি হেসে দিয়ে বললাম,
ঠিক আছে, কিছু ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপুও রাতের ফ্লাইটে লন্ডনে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম সবকিছু ঠিক করে নেব। পরিবারের এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে এটা ভেবে মনে যেন আল্লাহর আরো বেশি ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে ঘুমাতে গিয়ে দেখলাম ভূত মশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো। মনে হচ্ছে আমাকে বলেন, কফিটা কে বানিয়েছে? কেন? কফিটা ভালো হয়েছে তাই? কফিটা আমিই বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুল ক্রমে তিনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললেন। এবার আমাকে একটু পচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, এই জন্যই তো বলি টেস্টটা এত জঘন্য কেন। আমি ওনার কথার ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে উঠে সব রান্না বান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ দিয়ে বললেন, কি রে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়া জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বলেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নেই। আমি মাকে খাওয়াতে লাগলাম, একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এই সময় অরণ্য এসে বলল, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বলেন, অনন্যা? অনন্যা তো পর কেউ না, অনন্যার সামনেই বল কি বলবি। না মা, আমি একা কথা বলতে চাই। আমি আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? আমি। এজন্যই তো বলি এত জঘন্য কেন। এই বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন, ভালো খাবার না জানি কিভাবে খেতে হয় জানেনই না। আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়েই যাচ্ছে। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলে সেই গাড়ির ড্রাইভার নেয়, আর ড্রাইভারের স্ত্রীও অসুস্থ, বাড়িতে গিয়েছে। আপনি কিভাবে যাবেন? ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। একা চলে যেতে পারবে মানে? গাড়ি কে চালাবে? কেন, আমি চালাবো। আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞাসা করেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বলেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্যও অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু এক জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না, অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বলল, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন। এত কিছু জানতে হবে না, আপনি একটু বেশি বকেন।
এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাচুমাচু করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবারও ডেকে বলেন, শোনেন। আমি হাসি দিয়ে পেছনে ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব। বলেন কোথায় যাব। উনি একটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় কি সত্যি গোবর? আমি বলার আগেই বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এই জন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। হুম, আপনি বললেই পরতে হবে নাকি? আমি পরবো না, আপনি কি করবেন? আপনাকে পরতেই হবে, বলেছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বলেন, আপনার যা ইচ্ছা করুন। এই বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু কি শাড়ি পরবো কিছুই মাথায় যেন আসছে না। আজকে প্রথম ভূত মশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না ভূত মশাইয়ের এই কয়দিন অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূত মশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমারির সব কটা শাড়ি খাটের উপরে রাখলাম। ভূত মশাই আমার কাছে এসে বলেন, আপনি এখনো রেডি হননি? খাটের উপরে শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপরে রেখেছেন কেন? না মানে? কি না মানে মানে করছেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে। এমনিতেই তো কথা একটা মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে। আমি মুখটা একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে? আবার না মানে করছেন? সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আপনার রেডি হতেও সুবিধা হতো। আমি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু এদিকে যান। সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন সব কাজ তো দেখি বলার আগেই করে ফেলেন। আজকে কি এমন হলো শাড়িটা চয়েস করতে পারছেন না? না মানে? থাক, আপনাকে আর না মানে না মানে করতে হবে না। দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটাই পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভেতর কেমন জানি করে উঠল, কারণ আমি ফর্সা না। তাই উনি আমাকে বললেন, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়িতে মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরো কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন করছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি। তাই উনি একটু বিরক্তি মাখা মেজাজে আমাকে বলেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভেতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকে দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন। আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় আমি অপমান করেছি বলার জন্য, তাহলে পরার দরকার নেই। এই বলে উনি উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না। কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। এটা দেখতে কালো ছিল বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরতেই নিজের কাছে নিজেকেই বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতেছে, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরো বেশি ভাল লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার ওপর কাজল কালো পরলে চোখগুলো আরো কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো মানুষের দৃষ্টির কাছে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথা শুনে যেন বুকের ভেতর একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো।
সত্যি এখন কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে? আবার না মানে? হয়েছে হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এই বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পেছনে ফিরে আমাকে ডাক দিল। এই যে শুনছেন? জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যর এসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এইভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাইরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বলেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন লজ্জা আরো বেশি পেলাম। লজ্জায় কি যে করব বুঝতে পারছি না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথাটা ওপরে তুলে বললেন, অরুর সাথে ঘুরতে যাওয়ার হচ্ছে বুঝি? এত এত লজ্জা পাচ্ছ? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে। দেখি হাতখানা দাও তো। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা আমার হাত থেকে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিলেন। বিয়ের পর খালি হাতে রাখতে নেই, হাতে সবসময় চুড়ি পরে থাকতে হয়। যাও, তোমার তো আজকে আনন্দের শেষ নেই। স্বামীর সাথে ঘুরতে আসো। আমার মহাজন কাল পরশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না আবার। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছি। সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারো? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করেই উনি ডাক দিল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে? আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না, তাই না? এই যে আপনি আমাকে তুমি বললেন তো, তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সের ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। শোনো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বলেন, তোমার ছটপটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূত মশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো, পরিপাটি। দেখেই কেমন জানি আনন্দ লাগলো। একটা কেক আনলো, আমাকে বললেন, কেকটা কাটেন আপনি? হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলে বসে আছেন। ওহো, আজকে তো 27শে সেপ্টেম্বর। সত্যি আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি কিভাবে জানেন? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূত মশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূত মশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপুর কোনো জবাব দিচ্ছে না। আমি একে একে এক এক করে প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ আপু আমাকে একটা কষিয়ে চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস।
তুই ভালো করেই জানতিস যে তোর চেহারা তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এইসব জিজ্ঞাসা করছিস? আমাকে খুব হিংসা করতি তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলতেছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানেই বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি? একদম কিচ্ছু বুঝিস না। আমি বুঝবি কেমন নে, তুই কিছুই করিসনি তাই না? আপু আমি তোর কথার মানেই বুঝছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম বলছিস তুই? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন বলতেছো কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যের দিকে অসহায়ের মতো করে তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকে জিজ্ঞাসা করুন, সে না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যাই ছিল। আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অনন্যা কি করেছো তুমি? অর্পা এসব বলছে কেন? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না একদম, ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটাও বুঝতে পারছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু তো, তুই কি বলছিস? সত্যি আমি বুঝতে পারছি না। এমন কেন করছিস বল। খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বলল, অর্পা তুমি বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কাল নাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মাঝে কোনো ঝামেলা হোক। আপনারা চলে যান। অর্পা তোমাকে বলতে বলেছি বলো, অনন্যা কি করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বললো সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখনই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতে পারছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা আপনি জানতে চান? অরণ্য শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ জানতে চাই। তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজতেছিলাম। হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাইয়া আসছে তোর সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা যে ছিল আমি আপনাকে কল দেইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোনটা তুলছে না। হুট করেই অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়। অরণ্য অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমি বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম। তারপর এই বলে অর্পা আপু আবারও হেসকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বলো, বলো তারপর কি হলো, কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলো, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে জাপটে ধরলো, আমার মুখটা চেপে ধরলো। আমিও চোখও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টেরই পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রৌনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অরণ্যর
অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রৌনক অনন্যার 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রৌনক আমাকে অনেক পছন্দ করত, অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর সেই সুযোগটাই অনন্য নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আপনার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রৌনককে দেখে আমি চমকে গিয়ে রৌনককে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যাও চাই তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রৌনককে জিজ্ঞাসা করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি, বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সবকিছু ঠিক করে রেখেছি। এ কথাগুলো বলে অর্পা আপু আবারও হেসকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরো ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোনো মতে ওইখান থেকে রৌনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার সাথেই অনন্যার বিয়ে হয়ে গিয়েছে। আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছা আর আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি, সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখান থেকে একটা কাজ জোগাড় করি আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা। কি বলবো আপনাকে? কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণ তো সব শেষ হয়ে গিয়েছিল, অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছুই ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পা আপুর কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি এইসব কিছুই করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা চড় বসিয়ে বললেন, তুমি এতটা নীচ এটা ভাবতে পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন সব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পাপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস? কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনো ছিল না। তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলছিস? সবার আগে আমার সব জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞাসা করতে লজ্জা করছে না তোর? আর ক্ষতি করার কি বাকি রাখছিস? যা, তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্টে অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করোনি, ঝামেলা করেছে অনন্যা, সেটার শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথাই বিশ্বাস করছিল, আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল সেটাও বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পা আপুর হাতটা ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এইভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ায়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপরে অরণ্য জানতো আমি এখানে কিছুই চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূত মশাই ফেলে রেখে যেতে? আমি তো কিছুই করিনি। আমার ভূত মশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি, আমি তো আপুর সাথে এমন করিনি। তাহলে আপু কেন এমন বলল? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো?
এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, তুমি তো কোনো প্রশ্নের উত্তর দাও। আমি কি করব তুমি বলে দাও। এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না। কোথায় যাব, কি করব? তবুও সিএনজি ভাড়া করলাম, ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভেতরে গিয়ে দেখলাম রৌনক ভাই দাঁড়িয়ে আছে। রৌনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল। কারণ রৌনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। আর নিজেকে আর সামলাতে পারলাম না, রৌনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রৌনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরো বেড়ে গেল। মন চাচ্ছে রৌনক ভাইকে কষিয়ে একটা চড় দেই। তাই করতে নিলাম, কিন্তু হুট করেই অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যের দিকে ফিরতেই অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এইসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারিদিকে আলো আরো বেড়ে গেল। অর্পা আপু, রৌনক ভাই আর কিছু বান্ধবী সবাই হাত তালি দিয়ে বলছে হ্যাপি বার্থডে অনন্যা। কখনো আমার মাথায় কাজ করছে না, এইসব কি হচ্ছে। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরেক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বলেন, অনন্যা, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রৌনক ভাই আর অর্পা আপু দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বলল, অনন্যা, ওদের কিছু বলো না। আর ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যের কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এগুলো? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি হেসে বলেন, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রৌনকের সাথেই পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়ে করেই নেয় তাহলে একটু আগে এমন কেন বলল? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বল। রৌনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রৌনক তোকে কিছু বলেনি কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এইভাবে কোরবানি করা ঠিক হবে না। তাই রৌনককে ফোন দিয়ে বললাম, রৌনক, তুমি কি চাও আমরা এক হই? অর্পা, তুমি এখনো এই কথা জিজ্ঞাসা করছো? তুমি যা করতে বলো তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে এসো। রৌনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো। আর আমি সুযোগ মতো রৌনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলছিলে সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে, বলবি তো? অরণ্য মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছো আমাকে, তাই এই শাস্তিটা তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ারও বাকি ছিল। হুট করেই অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ করে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যর প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পা আপু বলল, আচ্ছা অনন্যা থাক, তুই আর আমি। রৌনক বাইরে গেলাম, তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চড়টা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো? নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরো বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরু দান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল। আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগল। তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি।
অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পর ও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপাতে ফুপাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোন দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার অনন্যাকে চিনি, সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানাই ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এ কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছি এজন্য আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। হা হা হা। এত বড় ছলনা জান আর কথায় বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিস ফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগল। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরল আর বললেন, আমার সাথে একটু চল। কোথায়? আগে চল তো তারপর বলি। এত নাছোড়বান্দা মেয়েরে বাবা, এত বকবক করতে পারে। হয়েছে হয়েছে, আর বকবক করব না। এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগল। পাশে মা দাঁড়িয়ে আছে, উনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে উনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছোড়বান্দা আর বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়েই প্রমাণ হল। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে হুম? না কিছু না। একটু ওইদিকে ফির, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখ। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা, মা, চাচা, চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাট আর আপনি শব্দটার ইতি টান। আপনি শব্দটার ইতি টানব মানে? মানে আমাকে তুমি করে বলবে? আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাট, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারদিকে বাজি ফুটতে লাগল। কয়েকটা ফানুস আকাশে উড়তে লাগল। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভিতরটা এমন লাগছে যেন ঝড় হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যিই বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম। ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম।
অরণ্য আমার পিছন পিছন আসল। অরণ্যকে বললাম, আপনার তো। অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বল। আমি লজ্জা মাখামুখি উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পা আপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ আন্ডারস্কোর বিয়ে হয়েছে। লেখিকা শারমিন আঁচল নিপা। সমাপ্তি।